বন্ধুরা নমস্কার। নীতিশ কুমারের সঙ্গে ঝামেলা শুরু হয়েছে বিজেপির। নীতিশ কুমারকে কি মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চাইছেন নরেন্দ্র মোদী? এনডিএর ভেতরে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে, নীতিশ কুমারের নেতৃত্ব নিয়ে এমন জটলা শুরু হয়েছে যে জটলার জেরে শেষ পর্যন্ত নীতিশ কুমারকে পদত্যাগ করতে হবে। বিজেপির নেতারা এখন বলতে শুরু করে দিয়েছেন যে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে বিহারের উপমুখ্যমন্ত্রী করতে হবে। তারা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রিত্ব নীতিশ কুমারের আর বেশি দিন করার দরকার নাই, তার জায়গাতে রাজ্যের সবচেয়ে বড় দল বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রী পদে বসুন। বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে নীতিশ কুমারের জেডিইউর তরফ থেকে নীতিশ কুমারেরই ছেলে নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী করা হবে। এই কথা এমনভাবে ছড়িয়ে গেছে যে বিহারের রাজনীতিতে এখন নতুন করে তুফান শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন ন্যাশনাল মিডিয়াগুলো সংবাদ করতে বাধ্য হচ্ছে, তারাও নানানভাবে স্পেকুলেট করছে যে বিহারে কি এনডিএর মধ্যে ভাঙন ধরবে। নীতিশ কুমার সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দিল্লিতে গিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেছেন? না, তিনি প্রধানমন্ত্রীকে এটা বোঝাতে চেয়েছেন যে তিনি এখনো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য শারীরিক এবং মানসিকভাবে ঠিক আছেন। বা প্রধানমন্ত্রীকে তাকে এটা বলতে চেয়েছেন বা বলেছেন যে আপনার অনেক বয়স হয়েছে, এবার আপনার বিশ্রাম নেওয়া দরকার, অথবা আপনি কেন্দ্রীয় রাজনীতিতে চলে আসুন, আমার সঙ্গে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্ব করুন, প্রয়োজনে উপপ্রধানমন্ত্রী হয়ে যান, আর বিহারের যে নেতৃত্ব সেটা আমার দলের কারোর উপরে ছেড়ে দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক দিন ধরেই চেয়ে আসছেন যে বিহারের মুখ্যমন্ত্রী তাদের দলের কেউ হবেন। বিহারের বিজেপির বড় নেতারাও অনেকবার বলেছেন যে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন সেদিন পূরণ হবে যেদিন বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী পদে বসবেন। এই কথা নিয়ে বিভিন্ন সময়ে জেডিইউ এবং বিজেপির মধ্যে তরজা হয়েছে, বিভিন্ন নেতাদের আঘাত পাল্টা আঘাত ইত্যাদি হয়েছে, বাক্যবাণে জর্জরিত করা হয়েছে। কিন্তু এখন যখন তাদের কাছে মেজরিটি আছে, শুধু মেজরিটি বললে কম বলা হবে, তাদের কাছে দুর্দান্ত মেজরিটি আছে। 202টি আসন এনডিএর কাছে রয়েছে। 242-43টি আসনের মধ্যে আপনার 202টি আসন এনডিএর কাছে আছে। তার মানে এনডিএ কে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা সেখানে কোনো অবস্থাতেই আরজেডির কাছে নেই, কোনো অবস্থাতে কংগ্রেসের কাছে নেই, বাম দলগুলোর কাছে নেই, মানে বিরোধী ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধনের কাছে নেই। এই অবস্থাতে এনডিএ কে ক্ষমতা থেকে সরাতে পারে একমাত্র এনডিএ। যদি এনডিএর মধ্যে বিভাজন হয়, যদি কখনো নীতিশ কুমার এনডিএ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন এবং তার সঙ্গে তার অনুগামী হিসেবে ছোট ছোট দলগুলো আরএলএম এবং হাম পার্টিও যদি বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে একমাত্র বিহারে সরকার পরিবর্তন হতে পারে। অন্যথায় কোনোভাবেই বিহারে আগামী 5 বছর কেউ সরকার পরিবর্তন করতে পারবে না, নিজে থেকেই সরকার না পড়লে। এইরকম একটা অবস্থাতে হঠাৎ করে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কেন প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে? যেটা বললাম সেটাই মূল কারণ। প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ করে কেন দেখা করলেন? কারণ এই দেখা করার পেছনে বিহারের বিভিন্ন রাজনৈতিক সূত্র বলছে, বিভিন্ন দল বলছে যে এই দেখা করার পেছনে মূল কারণ হলো নীতিশ কুমারের ওপরে বিহারের বিজেপি নেতারা ক্রমাগত নাকি চাপ প্রয়োগ করে চলেছেন। আর বিশেষ করে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, যিনি বর্তমানে বিজেপির বড় নেতা এবং অতীতে যিনি আরজেডির নেতা ছিলেন, লালু প্রসাদ যাদবের অনুগামী ছিলেন, লালু প্রসাদ যাদবের খুব কাছের লোক ছিলেন এবং তার দলের একজন নেতা ছিলেন, সেই সম্রাট চৌধুরী যিনি বিজেপিতে আসার পরে অনেক বড় বিজেপি হয়ে গেছেন এবং যার ফলে বিজেপির মধ্যে একটা বিরাট অংশের পুরনো বিজেপির লোকরা, নেতাকর্মীরা তারা অসন্তুষ্ট রয়েছেন। সেই সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হতে চাইছেন। সম্রাট চৌধুরী বিভিন্ন কায়দায় বিভিন্ন সময়ে তার অনুগামীদের দিয়ে এই প্রশ্নটা বারবার তুলিয়ে দিয়েছেন যে অসুস্থ আপনার নীতিশ কুমার আর কতদিন, নীতিশ কুমারকে এবার সরে যেতে হবে।
এবং তিনি নাকি দিল্লিতে অমিত শাহর মাধ্যমে নাকি মোদির ওপরে প্রেশার ক্রিয়েট করে আসছেন যাতে নীতিশ কুমারকে কোনোভাবেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে না নেওয়া হয়। তার কারণে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কোনোভাবে একবারের জন্য বলেনি, না প্রধানমন্ত্রী বলেছেন, না স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, না বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট বলেছেন যে ইলেকশনে জিতলে পরে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন, একবারও বলেননি। তারা বারবার বলেছেন যে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ লড়াই করবে, নীতিশ কুমারই এনডিএর নেতা বিহারের মধ্যে, কিন্তু ওই কথাটা কখনো বলেননি যে তিনি মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে নীতিশ কুমার যখন দারুণ রেজাল্ট করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে, তখন বিজেপির আর সাহস হয়নি যে নীতিশ কুমারকে একনাথ শিন্দে বানিয়ে দেওয়ার। কিন্তু ইচ্ছেটা ছিল, এখনো ইচ্ছেটা রয়েছে যে যেমন ভাবে মহারাষ্ট্রে একনাথ শিন্দেকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপির নেতা দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, তেমন ভাবেই বিহারেও নীতিশ কুমারকে ওই শপথ গ্রহণ থেকে আটকানো সম্ভব না হলেও মাঝপথে সরিয়ে দিয়ে তাকে তার জায়গাতে আপনার সম্রাট চৌধুরী বা অন্য কাউকে, সঞ্জয় জয়সওয়াল হতে পারে বা অন্য কেউ হতে পারে, তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া। এই কাজটা কি করার জন্য বিজেপি এখন রেডি হয়ে যাচ্ছেন? একটি সর্বভারতীয় টিভি চ্যানেল জানিয়েছে, তাদের কাছে যে সূত্রের সংবাদ রয়েছে আর যে বিজেপি এবং জেডিইউর সূত্রের মধ্য দিয়ে তারা যে খবর বের করতে পেরেছে সেটা অনুযায়ী তারা বলেছেন যে নীতিশ কুমারকে নাকি আগামী কয়েক মাসের মধ্যে পদত্যাগ করার জন্য বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নীতিশ কুমার এই ব্যাপারে তেমন কিছু বলেননি, তিনি নাকি চুপ করে গেছেন, হাও বলেননি, নাও বলেননি। এই হাও বলা না বলা, নাও না বলার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে বলে মিডিয়ার লোকরা, বিশেষজ্ঞরা অনুমান করছেন, বিজেপিও আশঙ্কা করছে। কারণ নীতিশ কুমার যখন চুপ হয়ে যান তখন নাকি বড় ধরনের কোনো পরিকল্পনা করেন। এখনো নাকি নীতিশ কুমার কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখেন, রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিরোধী বিভিন্ন নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। অর্থাৎ নীতিশ কুমার যে ঘর থেকে এসেছেন সেই ঘরের সঙ্গে তার সম্পর্কটাকে আপনার এখনো ছিন্ন করেননি, সেটাকে তিনি রক্ষা করছেন। তার মানে কি এই যে নীতিশ কুমারের ওপরে প্রেশারটা বেশি বাড়িয়ে দিলে নীতিশ কুমার আপনার ভিন্ন রাস্তায় চলবেন? সাম্প্রতিককালে আপনাদের মনে আছে যে জিতন রাম মাঝি এরকম ইঙ্গিত দিয়েছেন যে তিনিও প্রয়োজনে এনডিএ পর্যন্ত ছেড়ে দিতে পারেন। তাই নিয়ে যেরকম ভাবে বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন তাতে অনেকে মনে করছেন যে বিহারে এনডিএর ভেতরে খুব ঝামেলা চলছে এবং এই ঝামেলাটা মুখ্যমন্ত্রিত্ব নিয়ে। দেখা গেছে যখন দপ্তর বন্টন করা হয় তখন মুখ্যমন্ত্রী তার স্বরাষ্ট্র দপ্তরটা উপমুখ্যমন্ত্রীর হাতে দিয়ে, অর্থাৎ বিজেপি নেতার হাতে দিতে বাধ্য হয়েছেন। এইটা একটা বড় ইঙ্গিত, একটা বড় প্রমাণ যে নীতিশ কুমারের ওপরে বিরাট বড় প্রেশার রয়েছে। কারণ না হলে আমাদের দেশে মুখ্যমন্ত্রীরা, যে কোনো রাজ্যে দেখবেন মুখ্যমন্ত্রীরা সাধারণত আপনার স্বরাষ্ট্র দপ্তরটা নিজের হাত থেকে অন্য কাউকে দিতে চান না, অন্য দলকে তো একেবারেই না, নিজের দলেরও অন্য কোনো নেতাকে দিতে চান না। সাধারণত অর্থ দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর, এই দুটো দপ্তর যে কোনো মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখে দিতে চান, কারণ এই দুটো দপ্তর এমন কুশল দপ্তর যেগুলোর মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে নিয়ন্ত্রণ করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে এই পুরো নিরাপত্তা ব্যবস্থাটা থাকে। এইটাকে কাজে লাগিয়ে অনেক সময়ে এরকম অভিযোগ উঠেছে যে মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন কেউ হলে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর ওপরেও গোয়েন্দাগিরি করেছেন। অনেক সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য এই পুরো ব্যবস্থাটাকে কাজে লাগিয়েছেন, মানে রাজনৈতিক বিদ্রোহ করার জন্য। এবং পরবর্তী সময় দেখা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হয়ে উঠেছেন। আর অর্থমন্ত্রী পদটা এত ক্রুশাল যে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া মুখ্যমন্ত্রীও তার নিজের দপ্তরে একটা পিন পর্যন্ত কিনতে পারেন না। তো বুঝতে পারেন যে অর্থ দপ্তর মানে অর্থমন্ত্রীও এই তার দপ্তরের মাধ্যমে পুরো সরকারটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। এই রকম অবস্থাতে স্বরাষ্ট্র দপ্তরটা জেডিইউর কোনো নেতাকে না দিয়ে একেবারে বিজেপির কোনো নেতাকে দিয়ে দেয়া, এটা নীতিশ কুমারের জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। এই অবস্থাতে আরো একবার কি এনডিএতে ভাঙন ধরার পথে যাচ্ছে? আপনারা দেখবেন যে বিরোধী নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ আগের চেয়ে এখন অনেক বেশি মজবুত, অনেক বেশি ইতিবাচক। এই কারণে যে তারা মনে করছেন যে কেন্দ্রে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার রয়েছে সেই সরকারের আয়ুষ্কাল বেশি না, এনডিএর ভেতরেই ঝামেলা, এনডিএর ভেতরেই আভ্যন্তরীণ লড়াই
এবং বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে যে ভিন্ন মত, এগুলির কারণেই আপনার এনডিএ সরকার পড়ে যাবে এই আশাতেই তারা রয়েছেন। এবং এইটা কি আগামী দিনে হওয়ার সম্ভাবনা প্রবল? আপনাদের এই ব্যাপারে যদি কোনো ধারণা থেকে থাকে সেটা জানাবেন, একমত হলে সেটাও জানাবেন, দ্বিমত হলে সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।